50 নম্বর কোর্স লাগাতে হয়েছে আমাদের নেক্সট বই হবে এটা মাইক্রোইকোনমিক্সের যে ম্যাথমেটিক্স বইটা আছে এটা হবে আমাদের নেক্সট বই আর তোমরা যদি পাশাপাশি যে দুবারে বই আছে সেটাও দেখতে পারো তবে আমরা বেশিরভাগ বিষয় এখান থেকে দেখবো আর যেগুলো এই বই কভার করা সেগুলো তোমরা থেকে দেখতে হবে আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমাদের এই বইতে কভার করা এখানে একটা ইয়ে আছে আচ্ছা বইয়ে হ্যাঁ এগুলো পিডিএফ এগুলো দিতে পারবো তুমি ইমেল আমার থেকে দিতে পারবে এগুলোতে ফ্রি ডাউনলোড স্যার আমরা আপনাকে দিতে চাই স্যার আমরা আপনাকে দিতে চাই স্যার আমাদের গ্রুপগুলো আমাদের দেন স্যার ওইটা প্রসেস স্যার আর পিডিএফ শেষ করতে করতে তো ক্লাস শেষ হয়ে যেত মাঙ্কি মাঙ্কি
পিডিএফ বের করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে। খালি আছে সিট বেটা সিএম ভাই ওটা ফাউন্ডেশন আছে না সোনামালা ফাউন্ডেশন এখানে কি মেম্বার হবেন মেম্বার ছিলাম এখন আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না, দেখতে হইব। একটা তো আছে কোনায় মেনটাতে। সোনামালা ফাউন্ডেশন না হ্যাঁ, আচ্ছা আমি তো আগের থেকেই এন আছে কিনা টাকা দিই না বহুদিন। এমনি নাম আছে, 3-4 মাস হইব টাকা দিই না, একসাথে হয়তো দিয়ে দিতে পারি। আমি ওইটার উপর দেখি এলাকায় গেছেন এলাকায় গেছেন যাওয়া হয় না ওইদিকে, সে আমার সাথে বহুদিন দেওয়া হয় না, 3-4 মাস উপর হইব। স্যারের কম্পিউটার কই? পুলিশ কথা নিয়েছে স্যারের ল্যাপটপ কই? হ্যাঁ, আরে না বলতে শুনছিলাম স্যারের ল্যাপটপ ছাড়া চালাচ্ছে নাকি? হ্যাঁ চালা বলতে পারতেছি যাবি চল আমার সাথে আমার ঢাকার পাশে থাকতে তা তুমি এখানে কোন খায়? চল যেমন সব বলতে জানাশোনা কর। 5,000 টাকা দিবে একবার শিওর নিশ্চিত কম পাবি না কম পাবি না এটা শিওর কিন্তু উপরে পেতে পারো 5,000 টাকার কম পাবি না কিন্তু উপরে পেতে পারো তারপরে তুমি নিবে করে আর পিডিএফ বের করতে করতে ক্লাস চলে যাবে। We can help. We can help. কোডিং করতেছে।
নাটক দেখতেছে। স্যার কি কোনো ক্লাস প্রিপারেশন নিয়ে আসেন? 40 মিনিট কাটা দিচ্ছে। এনাদার সৈকত স্যার, তাও শীত নিয়ে আয়। কালকে পেরে স্যারের পর স্যার এটা কোনো সিলেবাস থাকবে না, সিলেবাস থাকা উচিত নয়। স্যারের উচিত অনুচিত শিখায় সৈকতরে। তুমি বলতেছো দেখেন দেখেন স্যার, দেখেন স্যারের উচিত অনুচিত শিখায়। আমি যদি লিখি নাই তো এটা একটা সিলেবাস থাকা উচিত নয়। আপনি কি বলেন? 100 নম্বর একটা পরীক্ষা, একটা কোর্স, একটা কোর্সের সিলেবাস থাকবে না, এটা কোনো হয় নাকি আপনার? স্যারের সাথে বিয়েদের শুরু করছে ফুটকি মারা সব আসছে ওটা আসছে। না কত সবাই সোজা করে দাও। অনেক বিস্তারিত আছে, আমরা বলতে পারবো না। তো এই জিনিসটা আমরা দিয়ে শুরু করতে যাচ্ছি যে প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের দেখা না যায় সেক্ষেত্রে আমাকে বলো, আমি ইগনোর করব। আমরা ডেফিনিশনটা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে ইকোনমিক সিস্টেম হাউ সোসাইটি ম্যানেজেস ইটস রিসোর্সেস। তো এটা এখানে আছে, আমরা এখান থেকে বলছি অনেকটা যে দেখতে পাচ্ছি আমরা হাউ সোসাইটি ম্যানেজেস ইটস রিসোর্সেস অর স্কেয়ার্স রিসোর্সেস। তাহলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডেফিনিশন আর একটা হচ্ছে স্কেয়ার্স রিসোর্সেস। Why resources are called scarce? মানে সম্পদগুলো আমরা কেন বলি যে এটা দুষ্প্রাপ্য বা scarce? কারণ তখনই আমরা scarce বলি যখন সেটা সাপ্লাই থাকে কম, আমাদের ওয়ান বা ডিমান্ড অনেক বেশি। তাহলে যেমন হচ্ছে আমি অনেক টাকা পয়সা বা লিকুইড অ্যাসেট অর্জন করতে চাই, কিন্তু এটার সাপ্লাই আছে কম। তুমিও চাও, আমিও চাই, সবাই চাই আমরা, ফর এক্সাম্পল। তাহলে এটাকে আমরা তখন বলি স্কেয়ার্স। তখন সেও যখন পাচ্ছে না, আমি যখন পাচ্ছি না, সবাই ডিমান্ড আছে বা সবাই যাচ্ছি কিন্তু পাচ্ছি না, তখন সেটাকে আমরা বলি স্কেয়ার্স রিসোর্সেস। তাহলে লেবার একটা স্কেয়ার্স রিসোর্স। লেবার মিন্স হচ্ছে স্কিল লেবার, দেন ক্যাপিটাল, দেন হচ্ছে অর্গানাইজেশন, তারপর হচ্ছে আমরা বলি লেন্ড। তো এগুলো এই যে ইকোনমিক্সের যে রিসোর্স গুলো আছে, যেগুলোকে আমরা এগুলো একটা রিসোর্স, এগুলোকে একটা ক্যাটাগরিতে ফেলা হয়। তো এই রিসোর্স গুলো হচ্ছে লিমিটেড। এই লিমিটেড রিসোর্সেস এবং আনলিমিটেড যে ওয়ান্টস গুলো আছে সেটা স্যাটিসফাই করতে গিয়ে সেখানে রিসোর্সের যে স্কারসিটি সেটাকে আমরা বলি লিমিটেড রিসোর্সেস এন্ড আনলিমিটেড ওয়ান্টস coincide with each other and each emerges another concept which is called scarce resources or scarcity. তাহলে এখানে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ইকোনমিক্সের বেসিক প্রিন্সিপালটা কি। প্রিন্সিপাল হচ্ছে যে এই সাবজেক্টে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে কিভাবে আমাদের যে সম্পদগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করি বা সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করে আমাদের যে ওয়ান্টস গুলো আছে বা ডিমান্ড গুলো আছে সেটা কিভাবে স্যাটিসফাই করি। যেমন আমাদের একটা কৃষি জমি আছে ছোট, তাহলে সেটাকে আমি কিভাবে ম্যানেজ করি। কেউ বলে যে সেখানে এবছর রাইসের দাম বেশি, আমি রাইস কালটিভেট করব। কেউ বলে যে অনিয়নের দাম বেশি, তো ছিল এবছর না, গত বছরের দাম উপর বেসিস করে আমরা কালটিভেশনে যাই, কৃষকরা কালটিভেশনে যায়। তাহলে অনিয়নের দাম গত বছর বেশি ছিল, যে আমরা এই বছর অনিয়ন কালটিভেশনে যাই, তাহলে আমি বেশি প্রফিট পাবো। তাহলে এই যে জমি ম্যানেজমেন্ট বিষয়, আমি এখানে বড় একটা পুকুর কেটে দিই, তাহলে সেখানে মাছ চাষ করলে মাছের দাম অনেক বেশি, আমি অনেক বেশি প্রফিটেবল হবে। আর যদি কেউ বলতো যে আমি একটা ইন্ডাস্ট্রি বা একটা দোকান করে দিই, তাহলে সেখান থেকে একটা আবার ইনকাম আসতে পারে আর সেটা প্রোডাক্টিভিটি ইউজ হবে। তাহলে এই যে অল্টারনেটিভ ইউজেস অফ সেম রিসোর্সেস এন্ড ম্যানেজমেন্ট অফ দ্যাট রিসোর্সেস, এটা কথা আমরা বলছি যে আমাদের
ওয়ান্স ক্লাস স্যাটিসফাই হয়। তাহলে এটাই হচ্ছে হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কেয়ার রিসোর্সেস। এখন যদি আমাদের প্রশ্ন করবে যে আপনি বলেন আপনার একটা জমি আছে, আমার একটা জমি আছে, সেটা কিভাবে ব্যবহার করি। আর এখানে লেখা আছে হাউ সোসাইটি। সোসাইটি মানে হচ্ছে সোসাইটিতে যারা থাকে সকলের যে রিসোর্স গুলো আছে তারা কিভাবে সেগুলো ম্যানেজ করে সেটা। তাহলে এটা হচ্ছে কিছুটা ইন্ডিভিজুয়ালস আছে, যেটা আমরা আমার একটা জমি আছে সেটা কিভাবে ব্যবহার করি, আর তোমার একটা জমি আছে বা কোনো রিসোর্স আছে। আর এটা হচ্ছে সোসাইটি যত সম্পদ আছে বা আরেকটা হচ্ছে রাষ্ট্রের যত সম্পদ আছে বা একটা মানে দেশের যে টেরিটরি আছে সেখানে যে যতগুলো সম্পদ আছে সেগুলোকে আমরা কিভাবে ম্যানেজ করি টু স্যাটিসফাই আওয়ার ওন নিডস ফর দ্যাট কান্ট্রিজ নিডস, সেটাকে আমরা বলছি সেই স্টাডিকে আমরা ইকোনমিক্সে করি। দেন সেকেন্ড অপশন তিনটা এখানে আছে। আরেকটা হচ্ছে হাউ পিপল মেক ডিসিশন, যে তোমাকে তোমার ফ্যামিলি থেকে 2000 টাকা দিল সকালে শুক্রবারে, বলো তুমি বাজার থেকে এই লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে আসো। তো এটা হচ্ছে আমরা ছোট একটা এক্সাম্পল ব্যবহার করছি যে আবার বলো যে তোমার কোনো লিস্ট নাই, তুমি যেগুলো ভালো লাগে সেগুলো নিয়ে আসো, 2000 টাকা দেওয়া হয়েছে। তাহলে আমরা যেটা করি, আমাকে যদি দেওয়া হয় আমি বাজারে গিয়ে আমি যেটা পছন্দ করি এখান থেকে এটা ওখান থেকে নিই। আমি কি এটা করি না যে গিয়ে যদি মাংস 2000 টাকা আজকে আজকে যদি খুব ভালো করে খাবো যদি মাংস নিয়ে আসি আর কিছু নেই, এটা আমরা উদাহরণ করি। আমরা যেটা করি সেটা হচ্ছে যে মাংস নিই, মাছ নিই, সবজি নিই, অন্যান্য আইটেম নিই। তাহলে এটা হচ্ছে হাউ পিপল মেক ডিসিশন। যে আদারওয়াইজ অন্য সেটা হচ্ছে আমার কাছে কিছু রিসোর্স আছে, একটা জমি আছে অথবা কিছু অর্থ আছে, তাহলে সেটা আমি কি কাজে লাগাবো, সেটা আমি চাইলে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি অথবা সেটা আমি কনজিউম করতে পারি। তাহলে এটা হচ্ছে হাউ পিপল মেক ডিসিশন। অথবা আমি একজন লেবার, আমি একজন শ্রমিক, আমি শ্রম দিই, তাহলে আমি ডিসিশন নিতে পারি আমি কয় ঘন্টা বা মাসে বা দিনে কয় ঘন্টা কাজ করব, কতক্ষণ আমি লেজার নেব, কতক্ষণ আমি অবসর থাকবো। হাউ পিপল মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার ডিসিশন রিগার্ডিং ওয়ার্ক এন্ড লেজার কম্বিনেশন। তাহলে একইভাবে একজনের কাছে কিছু টাকা আছে, সে কি ইনভেস্ট করবে নাকি ব্যাংকে রাখবে হিসাবে, এটাও একটা যেটা আমরা বললাম যে মেক ডিসিশন। তারপরে তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি চিন্তা করলে যে আমার কাছে বিভিন্ন অপশনস আছে পুরো দিনে, আমি এক ঘন্টা টিউশন করবো, আধা ঘন্টা টিউশন করবো, 4 ঘন্টা ক্লাসে যাবো, আর আমি চিন্তা করলাম যে আমি একটু পার্ট টাইমে যাবো, এক ঘন্টা 400 দিয়ে যেটা কিছুদিন আগে দেখলাম যেটা সার্জন নাকি এসে দিয়েছে পার্ট টাইম, আমি এখানে 400 দিয়ে কিছুক্ষণ কাজ করবো, কিছুক্ষণ মাঠে ঘুমাবো। আর তোমার আরেকজন ফ্রেন্ড যদি দূরে এখানে 100 ভর্তি হয়, মনে করে এখানে 80 আছে, আপনি যদি বলছেন বাসায় আমি ঘুমাবো, আরেকজন বলছেন আমি ভার্সিটিতে আর বন্ধুর সাথে ঘুরবো। তাহলে এই হচ্ছে হাউ পিপল মেক ডিসিশন। আমি কিভাবে ডিসিশন নিই সেটা ইকোনমিক্সে বা সোসাইটি কিভাবে ডিসিশন নিই সেটা ইকোনমিক্সে যে আলোচনার বিষয়বস্তু, সেখানে আমরা এই বিষয়গুলো আলোচনা করে থাকি। তো এটা হচ্ছে স্লাইড, বইয়ের স্লাইড, কিন্তু বইতে দেখতে অনেক বড় করে লেখা আছে, যে ভ্যালু যেটা বই আছে আপনারা দেখেছি একটু আগে, সেখানে অনেক বিস্তারিত লেখা আছে, আমরা অত বিস্তারিত যাব না। যে তাহলে আমরা ছোট করে যেটা বললাম সেটা হচ্ছে অনেকগুলো বিষয় হয়তো এসেছে, কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইকোনমিক্সটা কি। আমরা সেটা আবার বলছি, ইকোনমিক্স ইজ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কার্স রিসোর্সেস, কিভাবে সমাজ তার দুষ্প্রাপ্য যে সম্পদগুলো আছে সেগুলোকে বিভিন্ন সেক্টরে অ্যালোকেশনের জন্য ব্যবহার করে বা ম্যানেজ করে, সেটাকে সেই স্টাডিতে ইকোনমিক্সে করা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কে ম্যানেজ করে, যে ম্যানেজ হাউসহোল্ড, তারপরে হচ্ছে ফ্যামিলি, মাইক্রো লেভেলে হচ্ছে ফ্যামিলি, আর ম্যাক্রো লেভেলে হচ্ছে রাষ্ট্র। যে আমাদের কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখলাম যে রাষ্ট্রের প্রায় 100টা পণ্যের উপর ভ্যাট বা ট্যাক্স আরোপ করেছে, তাহলে এটা করেছে রাষ্ট্র। আর আরেকটা হচ্ছে আমরা হাউসহোল্ড বা ফার্ম লেভেলে করি, আমাদের যে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা এন্টারপ্রেনার তারা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাউসহোল্ড ইকোনমিক্স হ্যাভ মাচ ইন কমন, এটা দরকার নেই যে হাউসহোল্ড ফেস ভেরি ডিসিশন allocate scarce resources এগুলো, তারপরে সোসাইটি ফেসেস ভেরি ডিসিশন allocate resources আউটপুট, এটা আমরা একটু বললাম, এগুলো খুব বেশি দরকার নেই। দেখতে পাচ্ছি আমরা রিসোর্সেস আর স্কার্স
যে এখানে আমরা সেই ডেফিনিশনের কথা বলেছি যে how society manages its scarce resources, how people make decision, এই বিষয়গুলো আলোচনা করা হয়। তো এখানে এই একসাথে দুটো লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি how people make decision। তাহলে এগুলো কি আমরা একটু বলেছি যে what, why, say, invest। what মানে হচ্ছে আমি কতক্ষণ কাজ করব, কতক্ষণ বাসায় বসে থাকব। তারপরে হচ্ছে আমি কি দিতে চাই, একটু যেটা বললাম যে বাজারে তোমাকে যখন পাঠানো হলো তুমি বললে যে ঠিক আছে আমি 2 কেজি মাংস নিয়ে আসছি 2000 টাকা দিয়ে আর কিছু নিয়ে না, সেটা একটা ডিসিশন। আর তুমি চিন্তা করলো যে আমি এটা বিভিন্ন কম্বিনেশনে নিয়ে আসবো, সেটা একটা ডিসিশন। তারপরে হচ্ছে সেই আমি ইনকামের কত অংশ কনজিউম করব, আমাদের যে ইনকাম হয় ওয়াই কে যদি আমরা ইনকাম বলি, ইনকামের দুটো অংশ থাকে, একটা হচ্ছে কনজাম্পশন আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন, একটা হচ্ছে সেভিংস। যে আমি মাসে 1000 টাকা অথবা দৈনিক যদি আমি 1000 টাকা ইনকাম করি তাহলে আমার একটা অংশ থাকে হয় যে আমরা কনজিউম করি, সেটা ফর এক্সাম্পল সেটা হচ্ছে 800 টাকা, আর বাকি যেটা সেটা আমরা সঞ্চয় করি, যেটা রেখে দিই ব্যাংকে রেখে দিই বা বাসায় রেখে দিই। তাহলে এটা হচ্ছে এটা সেভিংস। তারপরে সেভিংস এর যে অংশ সেটার আবার বিভিন্ন অপশন থাকতে পারে, যেমন সেভিংস এর 200 টাকা আমরা সেভ করলাম, এরপরে 100 টাকা সে ব্যাংকে রাখতে পারে আর 100 টাকা সে বাসায় রেখে দিতে পারে, অথবা ব্যবসা প্রতিষ্ঠানে 100 টাকা ইনভেস্ট করতে পারে আর 100 টাকা সে ব্যাংকে ডিপোজিট করে রাখতে পারে। এটা হচ্ছে এটা যে ইনভেস্টমেন্ট। তাহলে আমরা যেটা প্রথমে বললাম ইকোনমিক্স ইজ স্টাডি অফ হাউ পিপল মেক ডিসিশনস। তাহলে এটা হচ্ছে যে ডিসিশনগুলো, যে অথবা সোসাইটি মেক ডিসিশন, পিপল মেক ডিসিশন, যেটাই হোক। এরপর হচ্ছে সেকেন্ড আমরা বলছি হাউ পিপল ইন্টারঅ্যাক্ট উইথ ওয়ান অ্যানাদার। এটা তো এটা কিভাবে, মানে ফর এক্সাম্পল আমি বাজারে যাচ্ছি, যেটা এখানে বললাম আমরা এই যে কিনতে, তো সেখানে 2000 টাকা দিয়ে বাজারে যাচ্ছি, আমরা এখানে যারা কিনতে তাদেরকে আমরা বলি বায়ার, একজন হলো বায়ার আর একজন হচ্ছে সেলার। তাহলে এখানে ইন্টারঅ্যাকশনটার বিষয় আসছে যে আমি যখন কিনতে যাব টাকা নিয়ে, আমি সেখানে বায়ার হিসেবে আর্গুমেন্ট করব আর সেলার হিসেবে একজন বিক্রেতা সে আর্গুমেন্ট করে। এটা হচ্ছে ইন্টারঅ্যাকশন। Interactions between buyers and sellers, consumers and producers, savers and investors, যে কারোর সাথে হতে পারে। আমরা যেটা কোনো কাজ করতে গেলে অপরজনের সাথে যেটা বার্গেইনে বা ইন্টারঅ্যাকশনে যায় সেটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাকশন। তো এখানে আমরা এরপরে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড, হাউ পিপল ইন্টারঅ্যাক্ট উইথ ওয়ান আনাদার, যে বায়ার সাথে বায়ার ও কনজিউমারের সাথে প্রোডিউসার, অথবা সেখানে সেভারের সাথে ইনভেস্টর, যে আমরা যারা সঞ্চয় করি তার সাথে ইনভেস্টমেন্টের বা ইনভেস্টরের যে ইন্টারঅ্যাকশন সেগুলো। এরপরে আমরা আরো কিছু বিষয় অ্যানালাইজ করে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই স্লাইডগুলো লেখা দরকার নেই, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো, সেটা সমস্যা নেই, বই হবে। সো অ্যানালাইজ দ্য ফোর্সেস এন্ড ট্রেন্ডস দ্যাট অ্যাফেক্ট ইকোনমি অ্যাজ এ হোল। আর আমরা বলছি অনেকগুলো ফ্যাক্টর এবং ফোর্সেসকে অ্যানালাইজ করে, বিশ্লেষণ করে, যেগুলো ইকোনমিকে অ্যাজ এ হোল হিসেবে প্রভাবিত করে। যে তোমরা এর মধ্যে শুনে থাকবে যে ইকোনমিক গ্রোথ অথবা গ্রোথ যেটা বলি এটা। সো গ্রোথ হচ্ছে কিসের? ইকোনমিক গ্রোথ হচ্ছে গ্রোথ রিলেটেড হচ্ছে ইনকামের সাথে। আমরা যেটা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বলি বা ইকোনমিক গ্রোথ বলি সেটা হচ্ছে ইনকামের সাথে রিলেটেড। তাহলে গ্রোথ মানে কি? গ্রোথ মানে হচ্ছে ইনকামের যে বৃদ্ধি, সেটাকে পার্সেন্টেজ আকারে যদি আমরা প্রকাশ করি সেটাকে আমরা বলি গ্রোথ। যেমন এখন আগের সরকারের আমলে গ্রোথ বেশি ছিল, এখন গ্রোথ রেট তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেখানে এটা 5% বা 4% এর নিচে হবে বলছে। 5% বা 4% এর গ্রোথ হচ্ছে এর নিচে হতে পারে। যারা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর যারা গ্রোথ প্রেডিক্টর আছে, এডিবি আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, তারা বলছে এখন 4% এর নিচে হবে। তো মানে বললাম আমরা 4%। এর মানেটা কি? আমাদের দেশে ইকোনমিক গ্রোথ রেট 4%। 4% মানে হচ্ছে মনে করো এটা হচ্ছে 2000 আমাদের দেশে তো অর্থবর্ষ হিসাব করা হয় তোমরা জানো যে জুলাই থেকে জুন। তাহলে এটা যদি হয় 24, এটা হচ্ছে 25, মানে এটা এক্সেল ইয়ার 24-25 হবে।
প্রবৃদ্ধি এটার মিনিংটা কি? এক্স্যাক্টলি এটা হচ্ছে প্রবৃদ্ধি। মানে এটা সম্পর্কিত হচ্ছে ইনকামের সাথে। তাহলে আগের বছরে আমাদের দেশে যা ইনকাম ছিল, বাংলাদেশের ইনকাম, এটা বাংলাদেশের টেরিটরি, আগের বছরে যে ইনকাম ছিল তার থেকে 4% বেড়েছে। তাহলে আমি যদি বাংলাদেশের ইনকামকে কি দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আমার ইনকামকে আমি ইনকাম বলি, কিন্তু পুরো দেশের ইনকামকে আমরা বলি সাধারণত জিডিপি। তাহলে 4% মানে কি, আগের বছরে যে জিডিপির ভ্যালু ছিল সেটা এই বছর 4% বেড়েছে। মনে করো আগের বছরে জিডিপির ভ্যালু ছিল 100 বিলিয়ন ইউএস ডলার, তাহলে এটা এখন হয়েছে 104। তাহলে এটা আমরা কিভাবে হিসাব করি? আগের বছর এই যে গ্রোথ রেট কিভাবে হিসাব করি, এখানে আমরা এই যে 4% কিভাবে হিসাব করলাম, যে আগের বছরের জিডিপি 2024 মনে করো মাইনাস জিডিপি 2025, এটা 24, নিচে হচ্ছে 24 নাকি 24 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে এখানে তুমি এই 4%টা পাচ্ছ, যে 104 মাইনাস 100 ডিভাইড বাই 100 তাহলে গ্রোথ রেট যদি 4% হয়, যার মানে হচ্ছে দেশের মানুষের গড় আয় এভারেজ ইনকাম 4% করে বেড়েছে গত বছরে বা এই বছরে। এর মিনিং হচ্ছে এটা, যে কেন বলা হয় আমাদের গ্রোথ রেট 6% হচ্ছে, বা কোন একটা সরকার কেন বলে যে আমাদের আমলে আমাদের গ্রোথ রেট 6% হচ্ছে, এর মানে তারা বুঝাতে চায় তাদের ওই টেনিউরে শাসন আমলে দেশের মানুষের গড় ইনকাম 6% বেড়েছে। আরেকজন বলল যে আমাদের দেশের মানুষের গড় আয় 4% বেড়েছে। তাহলে কোনটা ভালো? নিশ্চয়ই 6%। তোমার ইনকাম যদি 6% বাড়ে তাহলে কি বেশি খুশি হবে? তাহলে এই জন্য সরকারও সেটা বেশি বেশি প্রচার করে যে আমাদের 6% বেড়েছে, আমাদের 4% বেড়েছে ইত্যাদি। তাহলে এইটা এই যে একইভাবে আমরা ইনফ্লেশন হিসাব করি, সেটা আমাদের ধারণা হবে যে এই রেটগুলো আমরা কিভাবে হিসাব করি। তাহলে গ্রোথ ইন এভারেজ ইনকাম, যে যে ফোর্সেস গুলো আলোচনা করে ট্রেন্ড। তাহলে ট্রেন্ড কি? ট্রেন্ড হচ্ছে কয়েকটা বছরে ওই ভ্যারিয়েবলের ডেটা, যে 2025 মনে করো 4%, মনে করো 2024 ছিল 6%, 2026 হচ্ছে মনে করো সেটা 5%। তাহলে একটা ট্রেন্ড তুমি পাবে। তোমরা দেখো চিত্র ড্র করেছো না, মানে যারা কি বলে এটা ক্লাস 10 বা 11 এই যে এইভাবে লিখে, এটা হচ্ছে কি বলে x অক্ষ, আর এটা y অক্ষ, সরি y অক্ষ, আর এটা হচ্ছে x অক্ষ লিখে x axis y axis। তো x প্লাস y আমরা এখানে লিখি না, x মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল, y মানে হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল। এখানে আমরা যেটা লিখি সেটা হচ্ছে এটা ইয়ার, আর এখানে হচ্ছে গ্রোথ রেট। তাহলে তুমি যদি এটা ড্র করো, এই যে এটা একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, দুটো ট্রেন্ড, একটা হচ্ছে মনে করো 24, এটা 25, এটা 26। তাহলে এটা হচ্ছে এটা মনে করো 5%, তাহলে এটা হচ্ছে 6, তাহলে এখানে 6, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে আবার 5 বলেছি আমরা। এই হাইপোথেটিক্যাল ভ্যালু কি? তাহলে এটা আমরা যোগ করি 8। তাহলে এটা হচ্ছে ট্রেন্ড, এখানে বলা হচ্ছে ট্রেন্ড। অথবা সেটা আমাদের পরে লাগবে যে কিছু ভ্যারিয়েবলের ইনফরমেশন থেকে কিভাবে আমরা গ্রাফে যাই, ড্র করি, খুব সিম্পল বিষয়। তাহলে এটা হচ্ছে সেই ট্রেন্ড। আমরা এই ট্রেন্ড থেকে কি বুঝতে পারি? আমরা এখান থেকে মানে ডেটা যদি জানা মনে করো, এই ট্রেন্ড থেকে আমরা বুঝতে পারছি যে গ্রোথ রেট 24 সালে বেশি ছিল, 25 সালে কমে গেছে, 26 সালে একটু বেড়েছে। তাহলে ট্রেন্ডটা আমরা দেখি, যখন তুমি পত্রিকায় তুমি কোনো রিপোর্ট দেখো বা কোনো দেখো আর্টিকেল পড়ো, এখানে আমরা এই ট্রেন্ডটা দেখি, আমরা এত কিছু দেখি না, এটা তো বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে ইত্যাদি। তাহলে
লেবারের কত অংশ কাজ খুঁজে পাচ্ছে না সেটা হচ্ছে সেকেন্ড প্রধান ইন্ডিকেটর প্রাইম ইন্ডিকেটর একটা ইকোনমি অবস্থা বিবেচনার জন্য যে আমাদের দেশে কত পার্সেন্ট লোক বেকার আছে কত পার্সেন্ট কাজ খুঁজে পাচ্ছে the fraction of the population that can find work তাহলে আমরা যদি বলি আমাদের সেটা হচ্ছে 40% this is too high যে আমাদের দেশে প্রচুর সংখ্যা আছে যারা কাজ খুঁজে পাচ্ছে না সাধারণত সেটা কারো 0% হয় না 5% এর কাছাকাছি সব থাকে ইউএস অথবা যারা পাঁচটা গান্ধী আছে সবার 5% কাছাকাছি বেকারত্ব লেভেল থাকে বিভিন্ন কারণ থাকে কিন্তু 5% এর বেশি হলে সেটা সিরিয়াস একটা সমস্যা সেটা যত বাড়বে তত সমস্যা তাহলে এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট সেকেন্ড যে ইকোনমিক ভ্যারিয়েবল এই ফোর্সেস গুলো আলোচনা করি তাহলে অ্যানালাইজ ফোর্সেস এন্ড থ্রেটস দ্যাট এফেক্ট দ্য ইকোনমি এজ এ হোল যে ইকোনমিকে প্রধানত প্রভাবিত করে যেই ফ্যাক্টরগুলো বা যেই ফোর্সেস গুলো সেটা একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ সেকেন্ডটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট আর থার্ডটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে ইনফ্লেশন সবসময় আমরা যে চিন্তা করি অ্যাজ এ কনজিউমার যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কিনা সো রেট অ্যাট হুইচ প্রাইসেস আর রাইজিং যে হারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তো তোমরা একটা জিনিস খেয়াল করবে সেখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে প্রাইসেস একটা হচ্ছে প্রাইস তাহলে এটা হচ্ছে সিঙ্গেল এটা হচ্ছে প্লুরাল এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবল এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক ভ্যারিয়েবল প্রাইস মানে একটা কমোডিটি প্রাইস আর প্রাইসেস মানে হচ্ছে সবগুলো কমোডিটি প্রাইস একসাথে তো ইকোনমিক্স এর দুটো পার্ট আছে তোমাদের এখানে এই কোর্সের দুটো পার্ট আছে একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স আলোচনা করে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ফর एग्जांपल আমার যে আচরণ একটা কনজিউমারের আচরণ একটা প্রোডিউসারের আচরণ ইনভেস্টরের আচরণ এগুলো আর ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করে পুরো ওভারঅল সিস্টেমের আচরণ কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা প্রতিষ্ঠান না সবগুলো একসাথে রয়েছে তাহলে এই প্রাইসেস হচ্ছে সবগুলো প্রাইসেস এটাকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে প্রাইস লেভেল তাহলে এই বিষয়গুলো হচ্ছে গ্রাফিক্সের আলোচনা প্রধান স্কোপগুলো প্রধান যে বিষয়গুলো তাহলে আমরা এখানে কথা বলেছি অনেক কিন্তু আমাদের লাগবে হচ্ছে ছোট একটা জিনিস সেটা হচ্ছে কি যে মানে ইকোনমিক্স কি স্টাডি করে তোমাদের এখানে যেটা আছে হোয়াট ইজ ইকোনমিক্স প্রথম যে কনসেপ্টটা আছে সেটা সো ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কেয়ার্স রিসোর্সেস তাহলে সোসাইটি কনসিস্ট অফ দুই বইতে দেখতে পারো বিস্তারিত লেখা আছে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কেয়ার্স রিসোর্সেস তাহলে ইকোনমিক্স হচ্ছে সোসাইটি কিভাবে তার স্কেয়ার্স রিসোর্সগুলো ম্যানেজ করে সেটা যে সেটার একটা আলোচনা সেকেন্ড বলা হয়েছে সোসাইটি এখন সোসাইটি কি করতে পারে তুমি প্রশ্ন করতে পারো কিন্তু সোসাইটিকে একটা অ্যাবস্ট্রাক্ট নাম হিসেবে সেখানে ব্যবহার করা হয়েছে সোসাইটি দ্যাট বলা হচ্ছে সোসাইটি কনসিস্ট অফ থাউজেন্ডস অফ consumers and producers or thousands of households and farms একই কথা সোসাইটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে যে সোসাইটিটা অনেকগুলো ফার্ম এবং হাউসহোল্ডের সমষ্টি তাহলে তারা যে আচরণ করে সেটাই আসলে ইকোনমিক্স করে সেটাই বলা হচ্ছে দেন সেখানে তিনটে প্রধান ডিসিশন তিনটে প্রধান কাজ করে একটা হচ্ছে হাউ পিপল মেক ডিসিশন দেন হচ্ছে আমরা বলেছি সেখানে এই যে অনেকগুলো एग्जांपल বলতে আমি যেগুলো বলছি সব বইতে আছে যে একটা স্টুডেন্ট কিভাবে সে ক্লাসে থাকবে নাকি ফর এক্সাম্পল তুমি তোমার সাথে একটা এখানে তুমি ক্লাসে আছো বা তোমরা ক্লাসে আছো আর একটা বাইরে বসে বা একদম বাইরে বসে করছে কেউ টিউশন দিকে কাছে থাকতে পারে তো এটা হতে পারে তো সে মনে করছে যে ক্লাস করে এই টিচার পড়াতে পারে না ক্লাস করে শুনে শুধু আপনি আমি শুধু ওগুলো দেখে নিই বা হয়ে যাবে তো সে বলে আমি টিউশন থেকে কিছু টাকা পয়সা ইনকাম করি তার ওদিকে প্রেফারেন্স বেশি আমি সেটা বলছি যে আমরা সেটা বলছি যে কিভাবে সে টাইমটা অ্যালোকেট করবে হাউ পিপল মেক ডিসিশন সেই কিন্তু ইকোনমিক জানে না কিন্তু আমরা যেভাবে বিহেভ করি সেটা আমরা সেখানে পাঠ্যপুস্তকে বা এই বইতে বা এই আলোচনা সেটা এসেছে তাই এখানে বাই সে ইনভেস্টমেন্ট গুলো আমরা বলেছি যে কিভাবে এই ডিসিশনগুলো নেয় তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্ট উইথ ওয়ান আদার কনজিউমার প্রোডিউসার ইনভেস্টর সেলার বিভিন্ন কমিউনিটি বা এক্সপোর্টার ইম্পোর্টার গভর্নমেন্ট ইন্ডিভিজুয়াল এই ডাইরেকশন শুরু এগুলো হচ্ছে ডাইরেকশন দেয় তিনটা প্রধান ফ্যাক্টর আছে যেগুলো ইকোনমিক্সকে বা ওভারঅল ইকোনমিকে খুব প্রভাবিত করে এই তিনটা ফ্যাক্টরকে আমরা একসাথে
এখানে। তো এই হচ্ছে এখানে ইকোনমিক্স এর ডেফিনিশন। আমরা যেটা বললাম what is economics? So economics is the study of how people make decisions. তো তোমাদের জন্য প্রথম কথা হচ্ছে তোমরা অনেক হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, অনেকে মানে সায়েন্স থেকে এসেছো, কমার্স থেকে এসেছো। এখানে এই সাবজেক্টে যে রেফারেন্স বই আছে, রেফারেন্স বই দেখলে হবে। তুমি রেফারেন্স বইতে স্পেসিফিক একটা ডেফিনিশন লিখবে প্রত্যেকটা কনসেপ্টের। সুতরাং তোমার প্রশ্নের যখন অ্যানসার লিখবে সেখানে কোনো ধরনের ভূমিকা, কনক্লুশন এই সমস্ত বিষয়গুলো প্রয়োজন নেই। তো এগুলো এই লেভেলে কোনোভাবে মানে আমি অন্য সাবজেক্টের কথা বলছি না, আমার সাবজেক্টে এগুলো প্রয়োজন নেই। প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ইজ ইকোনমিক্স, তুমি বলবে যে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ পিপল মেক ডিসিশন। মানে কোনো জানা আছে তাহলে তুমি আরেকটু ইলাবোরেট করবে। আমরা তিনটা বিষয় এখানে উল্লেখ করেছি সেগুলো তুমি সংক্ষিপ্ত বলবে। তুমি যদি আরো বাড়াতে চাও কোনো সমস্যা নেই, সেগুলো বলতে আছে আরো বাড়াতে পারো, কিন্তু বাড়িয়ে খুব বেশি লাভ নেই। তুমি যেটা বইতে যেটা আছে আমরা যেটা বলেছি সেটা যদি লিখতে পারো তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এটা লিখতে গিয়ে তুমি যদি ওই কি বলে মনে করো মানে অপ্রাসঙ্গিক মানে বলা যায় সেরকম কিছু দিয়ে লিখো, সেখানে মার্কস উপর কমে যাবে। এটা একটা দিক। আর একটা হচ্ছে অপ্রাসঙ্গিক লিখে যদি কোনো ভুল করো তাহলে মার্কস আরো কমবে। সেটা যদি আমি কেউ দেখে না, সাধারণত আমি দেখি না যে কমিটি শিখে লিখছে, কেউ দেখে হয়তো বা তো কিন্তু চোখে যদি পড়ে সে ওখানে একটা ভুল করেছে সেটা জন্য মার্কস কমে যাবে। বাংলা দিব না ইংলিশ দিব? হিন্দিতে দিই, হিন্দিতে। ইন্টারমিডিয়েট বাংলা দিছি। স্যার জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। বাংলাতে লেখা যাবে? জিজ্ঞেস করা দরকার, বাংলাতে লেখা দরকার। তুমি যদি আমাকে কি বলে তোমার ইমেলটা দাও অথবা একটা ফটো ক্লিক করতে পারো হোয়াটসঅ্যাপে, বলতে পরে সেখানেও আমি দিতে পারি। গ্রুপ করে আমাকে অ্যাড করে দিবেন, আমার ফোন নাম্বার যেটা আছে সেটাতে সেটা বলতে পারো। আর আমাকে যদি ইমেল দাও সেখানেও আমি দিতে পারি। হোয়াটসঅ্যাপে কোন যদি সুবিধা পাই একসাথে সেখানে আমি স্লাইড বা টেক্সট বই যেটা আছে সেটা আমি শেয়ার করে দিতে সবাই পাবে। যেটা বলছিলাম যে আজকে আমরা দুইটা লাইন পড়েছি, তুমি বাসায় গিয়ে মুখস্থ না, এই দুইটা লাইন যদি পড়ে রাখো তাহলে তোমার পড়া মোটামুটি শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি রেখে দাও তোমাকে এই দুই লাইন এখন দুইবার রিডিং করতে হবে, তখন আজ থেকে 3 মাস 4 মাস পরে তোমাকে 10 বার রিডিং করতে হবে। তো আমি বলছি না কেউ মানে মুখস্থ করবে, জাস্ট রিডিং করে নেবে। বইতে দেখবে বিষয়গুলো আছে, আমি যা বলছি সেটাই আছে, তো তুমি জাস্ট রিডিং করে নেবে। স্লাইডে রিডিং করতে পারো, আর বইতেও আছে সেম জিনিস, সেখানে রিডিং করতে পারো স্লাইডে, জাস্ট একটা রিডিং করে দিতে হবে। বলো, কোশ্চেন বলো। ইকোনমিক্সে চট্টগ্রামে একটা টিচার আছে জয় ভাই, ইকোনমিক্স ইউটিউবে ছিল, উনি নিজে ইয়েতে মানে ওনার ক্লাসগুলো আমি করছিলাম ইন্টারমিডিয়েটে, ও একদম অনলাইনে আছে কিনা ক্লাসগুলো দেখতে হবে ইউটিউবে। জয় স্যার, জয়দেব, খুব সুন্দর পড়ায়, হ্যাঁ প্রেজেন্ট করার সময় দেয় না স্যারগুলো, তো শহর থেকে ওরা আসে। Economics as a subject আসলে মানে কি বলে ডেভেলপ হয়েছে। তোমরা হয়তো জানো যে অ্যাডাম স্মিথের একটা বই আছে যেটা 1976 সালে পাবলিশ হয়েছিল, An Inquiry into the Nature and Causes of Globalization। তো 1976 সালে পাবলিশ হয়েছিল, সেটার উপর বেসিস করে এই বিষয়গুলো সেখানে আরো আপডেট করে এই বিষয়গুলো এখানে সংযুক্ত করা হয়েছে। এই
এটা সাবজেক্ট হিসেবে ডেভেলপ হয়েছে। এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নেই, তারপর আমি একটু লাইন বললাম। দেন সেখানে ইকোনমিক্সের যে সাবজেক্ট ম্যাটার আছে সেগুলোতে ম্যানকিউ, স্পেসিফিক্যালি ম্যানকিউ যিনি উনি 10টা ক্যাটাগরিতে ভাগ করেছে, সেগুলো বলা হয় 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। তো এই 10টা প্রিন্সিপাল আমরা একসাথে এই বইতে সব বইতে আছে, এই ম্যানকিউ এগুলো ডেভেলপ করেছে, সেগুলো আমরা দেখব এরপরে। প্রথমে আমরা ডেফিনিশনটা দেখলাম, এরপর হচ্ছে 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। যেটা দেখে তোমরা একটা মানে হেসে দিলে যে একটা দেখা যাচ্ছে ছবি, ওটা হচ্ছে প্রথম প্রিন্সিপাল। তো 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স সেটা আমরা এক্সপ্লোর করব। সেখানে হচ্ছে ইকোনমিক্স সাবজেক্টে যতগুলো মানে সাবজেক্ট ম্যাটার আছে বা বিষয়বস্তু আছে সেগুলোকে অ্যানালাইজ করে 10টা প্রিন্সিপাল নিয়ে আসা হয়েছে। তো এই 10টা প্রিন্সিপাল আমরা একটু দেখব এগুলো কি। উপরে দেখতে পাচ্ছ the principles of how people make decisions. So এটা মানে এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রিন্সিপাল হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ঠং ঠং স্যারের থেকে ভালো লাগছে আমি দিতে পারবো ইকোনমিক্স নিতে পারি, পড়াইছিলাম ফার্স্ট ইয়ারে 4 মাস। স্যারের ক্লাস টিউশন এন ইয়ে হয় নাই, কনফার্ম হয় নাই, কনফার্ম হলে করতে পারি। এটা ভালো হয়নি তবে আর একটু শেয়ার করে ভাই একটু গিয়েছে সমস্যা আছে সমস্যা আছে তো স্যারের ভালো লাগে না, ক্লাস তো শেষ হয়ে গেছিল।
স্যারের পূর্ব প্রস্তুতি নাই যেটা বুঝলাম। ক্লাসটা শেষ করে হচ্ছে আবার আবার কি করতেছে? বুঝে বের করছে। এখানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা আছে। আমরা এই অংশে যাচ্ছি যে দেখো এখানে চ্যাপ্টার 1 চেইন প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। তো চেইন প্রিন্সিপালে তিনটে ক্যাটাগরি রাখা হয়েছে। আমরা যেরকম তিনটা ডেফিনিশন যেরকম তিনটা আলাদা স্পেসিফিক মানে দিক আলোচনা করছি, এই তিনটা দিককে বেসিস করে চেইন প্রিন্সিপালকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ডেফিনিশনের একটা ইলাবোরেট দিক ছিল হাউ পিপল মেক ডিসিশনস। এটা হচ্ছে প্রথমটা চেইন প্রিন্সিপাল হাউ পিপল মেক ডিসিশন। তাহলে এই ক্যাটাগরিতে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা দুটো তিনটে আছে, মানে ডিসিশন কিভাবে মেক করে সেরকম তিনটা প্রিন্সিপাল আছে। এই যে গ্রাফিকগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে এগুলো লেখা আছে এখানে। আর আমি এটা মূল বইতে চলে যাচ্ছি, নেক্সট পেজ এখানে আছে। কি লেখছে? স্যার লেখা বোঝা যায় না। স্যার লেখা বোঝা যায় না। স্যার কিছু বোঝা যায় না স্যার। না স্যার। দেখো যখন বই দেখবে এই বইয়ের বাম পাশে দেখবে এরকম কিছু ফুটনোট আছে, এগুলো যেমন এখানে লেখা আছে, এটা মানে জাস্ট দেখাচ্ছি জন্য তোমরা এই জিনিসগুলো বুঝলে চলবে। এখানে না পড়ে শুধু এই জিনিসগুলো বুঝলে চলবে, তাহলে তুমি লিখতে পারবে না। এই স্ক্যারসিটি লেখা আছে, এখানে লেখা আছে লিমিটেড নেচার অফ সোসাইটি রিসোর্স, মানে স্ক্যারসিটি ডেফিনিশন এখানে দেওয়া আছে। এটা জানলে চলবে। তারপরে ইকোনমিক্স লেখা আছে, এখানে লেখা আছে the study of how society manages its scarce resources। এটা স্লাইডে আমরা দেখেছি, এটা ছোট করে লেখা আছে এখানে। এই যে বাম পাশে যেটা ফুটনোট আছে, এই জিনিসগুলো দেখলে তোমাদের চলবে। তো এরপর আমরা যেটা ট্রেন প্রিন্সিপাল বলেছি, এই যে এখানে লেখা আছে যে 1 যে how people make decisions। তাহলে 10টা প্রিন্সিপালের মধ্যে কয়েকটা প্রিন্সিপাল হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে। তাহলে যেমন প্রথমটা আছে প্রিন্সিপাল 1 people face trade-off। এরকম করে সেখানে 10টা প্রিন্সিপাল আছে, সেগুলোকে তিনটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই ব্রড ক্যাটাগরি প্রথমটা হচ্ছে হাউ পিপল মেক ডিসিশন। দেন আর দুটো আছে, সেখানে আরো 4টা এবং 3টা করে সংযুক্ত করা হয়েছে। এইভাবে 10টা প্রিন্সিপালকে ব্যাখ্যা করা হয়েছে। তোমাদেরকে যে বিষয়টা বললাম যে ইকোনমিক্সের যে ডেফিনিশন, সেটা হচ্ছে এখানে, যেটা তোমরা বলছো দেখতে পাচ্ছি না। এই যে আমি এটা দেখাচ্ছি এর জন্য যাতে তোমাদের সুবিধা হয়। এই যে economics is the study of how society manages its scarce resources. In most societies, resources are allocated not by all powerful dictators but through the combined sources of millions household and farm. যার মানে সোসাইটিকে ডিফাইন করা হয়েছে millions of household and farm দ্বারা। সেটা যেটা বলছি। Therefore, study how people make decisions, how they work, how they buy, how much they save. এটা তোমরা দেখেছো একটু আগে, work, save, buy। এই যে এখানে যেটা আছে, how much they work, আমি কতক্ষণ কাজ করব, কতক্ষণ লেজার থাকবো, অবসর থাকবো। How much they save, আমার ইনকামের কত অংশ আমি সেভ করব, কি পরিমাণ সেভ করব। How they invest their savings, ইনভেস্টমেন্টটা কেমন হবে, সেটাকে ব্যাংকে
যেটা আমরা বলি যে গবাদি পশু ফার্ম ইত্যাদি এগুলো ঠিক তো যেগুলো প্রোডাক্টিভ মানে ফার্দার যেটা প্রডিউস করে কোম্পানি সেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট so economics also study how we interact with one another which is second যেটা আমরা বলছি ডেফিনিশন তাহলে এখানে সবগুলো একটু বিস্তারিত আছে তারপর এটা আছে টেন প্রিন্সিপল অফ ইকোনমিক্স প্রিন্সিপলস অফ ইকোনমিক্স দুপুরে ক্লাস হবে না নাকি? হবে না 10:20 বেজে ক্লাস তো অনেকটা সময় নিচ্ছে ক্লাস থেকে বসে থাকলে ভালো। নিবেই তারপর এখানে তিন আছে যে রেশন অফ ইনকাম তিন ক্যাটাগরি এই তিনটা আছে প্রথমটাতে ইনফ্যাক্ট এখানে আরো আছে হাউ পিপল রেসপন্ড টু ইনসেন্টিভ এর সেকেন্ড ক্যাটাগরি তুমি দেখবে তারপরে এই যে হাউ পিপল ইন্টারঅ্যাক্ট যেটা আমরা ডেফিনিশনে আলোচনা করেছি ইন্টারঅ্যাক্ট কিভাবে করে সেটা এই যে প্রিন্সিপাল 5 6 7 8 এখানে দিতে আছে এই যে এখানে একটা হয় তারপরে দেখো তুমি আরেকটা ক্যাটাগরি আছে ইকোনমি অ্যাজ এ হোল ওই যে যেটা আমরা বলেছি যে ইনফ্লেশন আনএমপ্লয়মেন্ট এন্ড গ্রোথ এই তিনটা ক্যাটাগরি বিষয়গুলো এখানে আছে তাহলে এটা জাস্ট আমি একটু দেখাচ্ছি তোমাদের যাতে তুমি বইতে শুনতে পেতে সুবিধা হয় বইতে অনেক কিছু লেখা আছে কিসের কিরে ভাই কিরে ভাই কিরে মন খারাপ বসে রয়েছেন হাসি করে ওটা এখানে এটা কি করা হচ্ছে যে যদি ট্রান্সফার হয় কি আসা যাবে নাকি বাইরে ঘুরবে নাকি যে বিশ্বরোড যাবে নাকি যে বাটারে জব করবে সেটা হাফ পিপল যে সিস্টেম এটা বলা হচ্ছে that was awesome class so people face trade the trade of capital so you can do same job or same task in a stipulated specific given period যার মানে তুমি একই সময় ক্লাসে থাকবে আবার একই সময় বাইরে ঘুরবে বা টিউশনে থাকবে সেটা সম্ভব না এটাকে বলে আমরা ট্রেড অফ যে পিপল ফেস ট্রেড অফ যে আমি চাইলে ক্লাসও যাব 10টার সময় আবার 10টার সময় টিউশনও যাব সেটা সম্ভব না আমার কাছে একটা টাকা আছে আমি চাইলে সেটা মানে বাজারও করব আবার সেটা দিয়ে মানে ব্যাংকে ডিপোজিট হিসেবে রাখবো সেটা সম্ভব না একই সময় আমি দুটো কাজ করতে পারবো বা আমার কাছে এক ঘন্টা জমি আছে আমি চাইলে এখানে রাইসও কালটিভেট করব অনিয়ন কালটিভেট করব একই সময় সেটা সম্ভব না এটা হচ্ছে ট্রেড অফ so to get something that we like opportunity we cost have to give up something else that we also like but আমরা একসাথে দুটো লাইক করি কিন্তু একটা যদি আমি রিয়েলাইজ করতে হয় আরেকটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে সেটাই তো trade of one goal against the other তাহলে আমি একটা করতে পারবো একটা দুটো করা সম্ভব না এটা হচ্ছে ট্রেড অফ তো এখানে অনেকগুলো एग्जांपल আছে যে স্টুডেন্ট টাইম যেটা আমরা বলেছি যে তুমি চাইলে পার্ট টাইম জব করবে তুমি চাইলে ক্লাস আসতে যাবে দুটো একসাথে করা সম্ভব না একই সময় আর তুমি পার্ট টাইম দিয়ে বিকালে করতে পারবে সকালবেলা তুমি ক্লাস করতে পারবে কিন্তু একই সময় দুটো সম্ভব না এটা প্যারেন্টস ইনকাম যে প্যারেন্টস আমি যদি প্যারেন্টস হই ইনফ্যাক্ট আমি প্যারেন্টস সেক্ষেত্রে আমি একসাথে এখানে মানে বাসায় বসে থাকবো আবার এক্সামও করবো সেটা সম্ভব না আমি যদি বাসায় বসে থাকি তাহলে আমি এক্সাম করবো So national defense versus consumer goods মানে
ফার্দার কোনো আউটপুট আসে, যেখানে ইনকাম জেনারেশন হয়, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, যেখানে ভিডিও করলে বা যেখানে কাজ করলে ফার্দার একটা কমিউনিটি প্রোডিউস হয়, যেটা হলো প্রোডাক্টিভ। আর আনপ্রোডাক্টিভ কোনটা, যে আমি বাজার থেকে আইডিয়া নিয়ে আসলাম, সুন্দর সুন্দর মাংস, মাছ, আইসক্রিম, এগুলো জাস্ট খেলাম, প্রমোশন করলাম, এটা হচ্ছে আনপ্রোডাক্টিভ। আর সেখান থেকে আর কিছু আসে না। আমরা রোজ চিন্তা করি যে এখন তুমি প্রশ্ন করতে পারো এটা কেন করে অনার্জি আসছে, সেটা একটা দিক হতে পারে, কিন্তু আনপ্রোডাক্টিভ কেন হচ্ছে যে ডিফেন্স থেকে, সেটা হচ্ছে এই অস্ত্রগুলো কেন হয় ওই সেন্সে ওখানে মোটামুটি 8টা কোনো আসে না। আমরা ধরে নিতে এখন যুদ্ধ হয় কোন দেশে, বিশেষ করে এখন সরাসরি প্রতিদিন বোমা মেরে হাতে যুদ্ধ হয় না, অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, প্রতিদিন সরাসরি বোমা ড্রোন মেরে সব ধ্বংস করে দেয়। সেটা অস্ত্র কিনে ট্রেনিং দিয়ে খুবই লাভ হয়। তার থেকে বরং সায়েন্স এন্ড টেকনোলজি যদি ডেভেলপ হয়, তাহলে আমি ওই ওদেরকে বোমা মেরে বা ট্রেন দিয়ে সেটা কাজে আনতে পারি। তো সেজন্য আমাদের এটা হচ্ছে আনপ্রোডাক্টিভ। তাহলে এখানে যদি বলা হয় এখানে সম্ভব না, গান যদি বেশি অস্ত্র কিনি তাহলে আমাদেরকে কনজিউমারের জন্য বাটা কিনে সুযোগ নেই, সরকার আর বেশি খরচ করতে পারে না। তাহলে এটা একটা ট্রেড অফ। তুমি যদি বাজেট এডুকেশন বেশি দাও, তাহলে তুমি ডিফেন্সে বেশি এডুকেশন দিতে পারবে না। তাহলে আমি যদি বেশি গান কিনি, এটা কেন ভার্সাস, তাহলে আমি আমার এডুকেশন বেরোতে বেশি বরাদ্দ দিতে পারবো না। আমাদের স্বাস্থ্যের অবস্থা মহামারী দেখতে পাবো না, যদি বেশি স্বাস্থ্যের এডুকেশন দেয় তাহলে আমরা দেখতে হয়তো যেগুলো টেলিভিশন বা হাসপাতালে নাগরিক দেখি সুস্থ সবল সেরকম ভাবে থাকতাম, অপুষ্টিগত ভুগতাম না, সেটা বের করা হচ্ছে এখানে। ক্লিন এনভায়রনমেন্ট ভার্সাস হাই লেভেল অফ ইনকাম, এটাও একটা কি বলে মানে কি বলে এটা কন্ট্রাডিকশন বা ট্রেড। তুমি যদি বেশি ইনকাম চাও তাহলে তোমাকে বেশি শিল্প স্থাপন করতে হবে, সেখানে তত বেশি দূষণ হবে, শিল্প যত বেশি হবে তত বেশি দূষণ তত বেশি হবে, তাহলে ক্লিন এনভায়রনমেন্ট আর থাকবে না। তো ইকুইটি ভার্সাস এফিশিয়েন্সি, ইকুইটি হচ্ছে মানে কনসিডারস এভরিওয়ান ইন এ ফেয়ার ওয়ে, মানে সবাইকে সমানভাবে সমান দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা। আর এফিশিয়েন্সি সেটা ভিন্ন জিনিস, সেটা হচ্ছে মানে যে কাজ জানে বা তাকে শুধুমাত্র এক্সপার্ট করা। আমি কাজ জানি না, আমি এক্সপার্ট না, বা আমি এই বিষয়ে জানি না, আমাকে সেখানে যুক্ত না করা। তাহলে এটা কিন্তু ইকুইটিকে ইকুইটির সাথে কন্ট্রাডিক্ট করে, মানে ট্রেড অফ করে। কারণ আমি বললাম যে যারা শুধুমাত্র মার্কেটিং হয়, মানে মার্কেটে তাদের এই লেভেল, এই সমস্ত লেভেলের চাহিদা আছে যারা স্পেসিফিক কাজ জানে, এক্সপার্ট। কিন্তু আমি যদি বলি আমি তো এসএসসি পাস বা পাস নাই, ফলন করতে লাগে, তাহলে আমার মার্কেটে ডিমান্ড আমাকে একটু নেবে না, আমাকে লেভেল হিসেবে তো হায়ার করবে না, অত করবে সেটা হচ্ছে একেবারে আমি ইনফর্মাল জব, কম মূল্যে শারীরিক পরিশ্রম বেশি হয় সেখানে। তাহলে এটা কিন্তু ইকুয়াল না, যার মানে যার ইনকাম নাই তার ইনকাম, যার নির্দিষ্ট হিসাব আছে, যার ক্যাপাসিটি নাই তাকে কোনো ইনকাম দেওয়া হয় না, বা ইনকাম তার নাই, সেরকম একটা এফিশিয়েন্সি অ্যাচিভ করে যে সে দক্ষ, তাকে কোনো কাজে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এগুলো হচ্ছে ট্রেড অফের এক্সাম্পল টু। তো এগুলো এত বেশি লাগবে না, আমাদের একটা গাড়ি দরকার, মনে করো সেখানে জাস্ট ট্রেড অফটা কি, তো সেই বিষয়টা আমাদের দরকার, কিন্তু এখানে অনেক বেশি আছে, এত বেশি আমাদের প্রয়োজন নেই। তো আমি হয়তো বেশি বলছি, বেশি খুব বেশি আমাদের প্রয়োজন না। শেষ কি হবে ক্লাস? সিরাজের স্যার মতো ক্লাস হচ্ছে ও আর ঘন্টা, কয় ঘন্টা হয়েছে? আজকে সিরাজের যে কয় ঘন্টা নিয়ে আল্লাহ তো এগুলো আরো ডিফাইন করা হয়েছে ফার্দার। আগে ওই জিমের করতে দিবি এগুলো বেশি দরকার নেই, আমরা যেটা বললাম যে এফিশিয়েন্সি এবং ইকুইটি, অথবা যেগুলো আমরা বললাম সেকেন্ড হচ্ছে the cost of something was is what you give up to get that item, or what you give up to get it. তাহলে এটাকে বলা হয়, আমাদের সিলেবাসে দেখবে যে অপরচুনিটি কস্ট, সিলেবাসের ওখানে আছে ফার্স্ট চ্যাপ্টারে, হ্যাঁ এটা concept of opportunity cost, এটা হচ্ছে opportunity cost এর ডেফিনিশন। তাহলে এটা কি, এটা হচ্ছে
অল্টারনেটিভ অনেকগুলো ডেফিনিশন আছে এখানে অপরচুনিটি কস্ট আমরা একটু ডিফাইন করি মনে করো তোমার এখানে একটা জমি আছে 1 একর এখানে যদি তুমি রাইস বা লিভিং করো তুমি পাচ্ছ 100 টাকা তাই 100 টাকা জিনিস পাচ্ছ যদি উইথ করো তুমি পাচ্ছ মনে করো 95 আর যদি অনিয়ন করো তুমি পাচ্ছ মনে করো 90 তাহলে সাধারণত যে ফার্মার যে আছে সে রাইস কালটিভেশনের সিদ্ধান্ত নেবে সে যদি এটা গেস করতে পারে বা প্রেডিক্ট করতে পারে এস্টিমেট করতে পারে তাহলে সেখানে রাইস উৎপাদনের অপরচুনিটি কস্ট কত রাইস উৎপাদনের 100 টাকা ধান উৎপাদনের অপরচুনিটি কস্ট কত কত 90 টাকা জিরো এটা যদি দেখো তুমি জিরো পাবে আর এখানে লেখা আছে কস্ট অফ ইউ নেক্সট বেস্ট অল্টারনেটিভ নেক্সট বেস্ট অল্টারনেটিভ এটা নেক্সট বেস্ট অল্টারনেটিভ সেটা ওটা একটু খেয়াল রাখতে হবে সেজন্য আমি তিনটা লিখেছি তো তুমি রাইস উৎপাদনের জন্য যেটা নেক্সট বেস্ট অল্টারনেটিভ আছে যেটা স্যাক্রিফাইস করছো সেটা হচ্ছে রাইস উৎপাদনের অপরচুনিটি স্যার কোন কেউ তাড়াতাড়ি শেষ করতে হবে কিন্তু ব্রেক দিব না কোনো সারা বছর কোর্সের খবর নাই শেষের দিকে কোর্স তো মাদার চলে যারা রেশনাল বিহেভ করে তারা সবসময় বলা হচ্ছে মার্জিনে চিন্তা করে মার্জিনে ঠিক করে সেটা আমরা কিরকম মানে মার্জিনে ঠিক করে মার্জিনে চিন্তা করে সেটা কিরকম তো রেশনাল বিহেভ কারণ যে যেখানে বেশি প্রফিট হবে বা যেখানে বেশি ইনকাম হবে সেটাকে পছন্দ করা হচ্ছে রেশনাল বিহেভের বৈশিষ্ট্য অথবা যেখানে কস্ট বেশি হবে সেটা অ্যাভয়েড করা হচ্ছে রেশনাল বিহেভের বৈশিষ্ট্য রেশনাল বিহেভ হচ্ছে তারা যারা রেশনালি চিন্তা করে ডিসিশন নেয় যারা সাধারণত কাউকে যদি কোনো অফার করা হয় সেটা যদি কোনো পজিটিভ ইউটিলিটি দেয় তাহলে সে সেটা রিজেক্ট করে না সেটা হচ্ছে রেশনাল বিহেভ মানে আমাদের ইনহেরিটেন্ট যে বিহেভিয়ার আছে সেই বিহেভিয়ার যারা দেখায় বা এক্সিবিট করে সেই ইনহেরিটেন্ট বিহেভিয়ার যারা এক্সিবিট করে সব তাদেরকে আমরা রেশনাল বিহেভিয়ার বলি সব কি করাই হইতাছে কিন্তু যারা আনইউজুয়াল বিহেভ করে তাদেরকে আমরা ইরেশনাল বলি সো মার্জিনাল এখন আমরা মার্জিন যে বলছি মার্জিনটা কি মার্জিন হচ্ছে কোনো কিছু সামান্য যদি চেঞ্জ হয় স্মল ইনক্রিমেন্টাল চেঞ্জ হয় কোনো কিছু সেটার উপর বেসিস করে ডিসিশন নেয় ব্যক্তি সেটা বলা হচ্ছে তো সেটা রেগুলেশন আছে যেমন আমরা যখন এই যে জমির কথা বলি কৃষি জমিতে কালটিভেশন মনে করো সেখানে লেবার আছে আর এখানে হচ্ছে উৎপাদন প্রোডাকশন ফর এক্সাম্পল 5 জন লেবার এক খণ্ড জমিতে কিছু ক্যাপিটাল ব্যবহার করে 1 ইউনিট উৎপাদন করে তাহলে এটা খরচ হচ্ছে মনে করো 5 জন লেবারের খরচ হচ্ছে এখানে প্রথম জনের খরচ হচ্ছে মানে সবার সমান মনে করো খরচ হচ্ছে 80 টাকা বা 5 জনের হচ্ছে 5090 কস্ট তাহলে প্রতি জনের খরচ কত দেখো 18 এখন মনে করো ষষ্ঠ লেবার তার নাম হচ্ছে রহিম তাকে যদি কাজে যুক্ত করা হয় এই 6 জনের পরিশ্রম হচ্ছে 110 টাকা দিন কিন্তু রহিম দিতে হচ্ছে কত 18 শ্রমিকের মূল্য এত কম কেন 18 টাকা দিতে হচ্ছে কিন্তু সে কন্ট্রিবিউট করে কত 10 তাহলে এটা শ্রমিকের মজুরি এত কম কেন শ্রমিকের মজুরি এত কম কেন না হলে চলো তাহলে দেখো মার্জিনাল প্রোডাক্ট মার্জিনাল কস্ট হচ্ছে বড় তার মানে আমরা দেখতে পাচ্ছি তাকে যদি কাজে নিয়োগ দেওয়া হয় তাহলে তাকে দিতে হচ্ছে 18 টাকা
যে এমপ্লয়ার আছে, কিন্তু সে এমপ্লয়ারকে কন্ট্রিবিউট করে মাত্র 10 টাকা, তাহলে এমপ্লয়ার তাকে খুব সম্ভবত হায়ার করবে না, এমপ্লয়ার তাকে হায়ার করবে না, বেশি কাজ করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা রেশনাল পিপল আছে তারা মার্জিনাল দিয়ে চিন্তা করে তারা কি ডিসিশন নেবে, ঠিক আছে? স্মল ইন্ডিভিজুয়াল জাজমেন্ট টু মেক প্ল্যান অফ অ্যাকশন, তারা সবসময় চিন্তা করে যে দেখো এখানে কিন্তু সে 110 হলেও 6 জনে মিলে 110 প্রডিউস করে, 6 জনের খরচ কিন্তু দেখো 6 × 18 কত 108 না? তাহলে গ্রস হিসাব করলে কিন্তু মালিকের 2 টাকা লাভ আছে, 110 টাকা প্রডিউস করে 6 জনে, দিতে হচ্ছে 108 টাকা, মালিকের কিন্তু 2 টাকা লাভ আছে। কিন্তু তাকে যদি না আনে তাহলে তার লাভ কত দেখো 10 টাকা। ক্লিয়ার বিষয়টা? এই রহিমকে যদি কাজে না লাগায় তাহলে মালিকের লাভ কত? এখন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে রহিমকে না লাগালে সে 100 টাকা প্রডিউস করে 10 টাকা পায়, তার লাভ হচ্ছে 10 টাকা। কিন্তু রহিমকে যদি কাজে লাগায় তার গ্রস প্রফিট হবে 2 টাকা বেড়ে, তাও প্রফিট আছে, প্রফিট কিন্তু তার আছে মালিকের, কিন্তু সে ঠিক করে মার্জিন, এই মার্জিনাল চিন্তা করে তাকে এমপ্লয় করবে না। এটাই হচ্ছে সে রেশনাল পিপল থিংক অ্যাট দ্য মার্জিন। শেষ কেস কি হবে? আমাদের অ্যাটেন্ডেন্স যেটা আছে যদি নিয়ে আসবি ওটা চিন্তা কপি আছে তাহলে তো এই মানে এগুলো দেখবেন ওটা লিখা কারে কোনটাই ভিতরে সম্মান আছে খালি ওটা দেখায় চাপ দে ভিতরে অর্থনীতি সিরাজের ক্লাস শেষ করলাম। বসতে